সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাইয়ের আজকের পর্বে। আমি নুজহাত রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, আজ আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব, এর আগেও এই বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করেছি, কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা অনেক বেশি সচেতনতা অর্জন করতে চাই এবং ছড়িয়ে দিতে চাই, সে কারণে আবারও এই বিষয়ের উপরে আলোকপাত। আজ আমাদের আলোচ্য বিষয় মাদকাসক্তি চিকিৎসার প্রয়োজনীয়তা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আমাদের সাথে উইং কমান্ডার ডাক্তার সোহেল হাসান চৌধুরী। তিনি একজন ক্লাসিফাইড মনোরোগ বিশেষজ্ঞ, কাজ করছেন অ্যারো মেডিকেল ইনস্টিটিউট, বাংলাদেশ বিমান বাহিনীর সাথে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনাকে আমরা আগেও এখানে পেয়েছি এবং অবশ্যই আজও আমরা এই বিষয়ের উপর আলোচনায় আশা করছি আপনার কাছ থেকে অনেক চমৎকার তথ্য পাওয়া যাবে। তো যে জায়গাটা আমরা ঠিক করেছি আসলে আজকে আলোচনার জন্য, যে মাদকাসক্তি চিকিৎসার প্রয়োজনীয়তা, এই বিষয়টি নির্ধারণ করার উদ্দেশ্য হচ্ছে এই যে মাদকাসক্তি যে একটি সমস্যা, এবং এই সমস্যাটি অনেকের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের ধারণার মাধ্যমে কলুষিত। আমি বলবো অনেকেই ভাবেন যে ইচ্ছে করে আসক্ত হচ্ছে, ইচ্ছে করলেই তো একজন মানুষ মাদকাসক্তি থেকে মুক্তি পেতে পারে বা মুক্ত হয়ে যেতে পারে, কেন ইচ্ছে করে না। এই জায়গাগুলো নিয়েই আসলে আজ আপনার সাথে আলোচনা। তো প্রথমে ওটাই জানতে চাই যে মাদকাসক্তির বিষয়টা কি আসলে ইচ্ছাধীন কোনো ব্যাপার? খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। যে আমাদের অধিকাংশের ধারণা যে মানুষ হয়তো বা ইচ্ছে করে এই এডিকটিভ বিহেভিয়ার বা মাদকাসক্তি আক্রান্ত হচ্ছে। জি, তো ব্যাপারটা আংশিক সত্য আবার আংশিক সত্য না। যেমন কিছু জিনিস আছে, যেমন কিছু তার পার্সোনাল ফ্যাক্টর আছে বা প্রিসিপিটেটিং কিছু ফ্যাক্টর আছে। যেমন পার্সোনাল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে যেমন যারা থ্রিল সেকিং বা নোভেলটি সেকিং, যারা এক্সাইটমেন্ট পছন্দ করে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা মানে জীবনে খুব রোমাঞ্চ পছন্দ করে, এক বোর্ডেম পছন্দ করে না, তারা একই জিনিস একঘেয়েমি পছন্দ করে না, তারাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এইসব ক্ষেত্রে আসে। আচ্ছা, এটা মেনলি হলো ইয়াং জেনারেশন ক্ষেত্রে, বিলো 30 যারা আছে এরা। তাছাড়া আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, পিয়ার প্রেশার আছে, সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে পিয়ার প্রেশার আছে, আমার আনএমপ্লয়মেন্ট আছে, ঠিক আছে, তারপরে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট আছে, ল্যাক অফ মানে আপনার যদি স্ট্রেসে যারা মানসিক চাপে প্রচণ্ড থাকে, এই মানসিক চাপ নানা কারণে থাকতে পারে, কনফ্লিক্ট থাকতে পারে, এসব কারণে আসে। হ্যাঁ, তারপরে আপনার কিছু সামাজিক প্রেশারও থাকে, মিডিয়ার কিছুই থাকে, প্রচার থাকে, এইসব কারণে কিন্তু মানুষ অনেক সময় এডিকটিভ বিহেভিয়ারে আসে। মিডিয়া অনেক সময় প্রমোট করে এসব ক্ষেত্রে, যেমন অনেক সময় হয়তো অ্যাড দিচ্ছে, ইনডাইরেক্ট অ্যাড কিছু আসে, ওগুলো কিন্তু আমাদের একটা যেটা আছে ডিমান্ড রিডাকশন বা সাপ্লাই রিডাকশনের মধ্যে কিন্তু এটা একটা পড়ে। যে যেমন কিছু অ্যাড বা ইসের মাধ্যমে ইনডাইরেক্ট হয়তো অ্যাড দিচ্ছে, মানুষকে একটু এক্সাইট করতেছে, হয়তো অন্য ব্র্যান্ড নেমে, হয়তো সরাসরি অ্যালকোহল বলতেছে না বা এক্সাইটিং কিছু বলতেছে না, অন্য কিছু পানীয় অ্যাড, এমন একটা এক্সাইটিং পানীয় দিচ্ছে, মানুষ আস্তে আস্তে ওটার থেকে আরও অন্যদিকে চলে যাচ্ছে। অথবা আমরা যে ধূমপান করি, ধূমপানের যে বিজ্ঞাপনগুলো হয়তো ইনডাইরেক্টলি দিচ্ছে বা ডাইরেক্টলি আমরাই করতেছি। এইসব ক্ষেত্রে আমরা অনেক সময় সিনেমাতে দেখাচ্ছে, যদিও লিখে দেয় যে অ্যালকোহল খাচ্ছে বা করতেছে দেখাচ্ছে, তখন লিখে দেয়, যদিও এগুলো অনেক সময় প্রমোট করে। এগুলো অনেক সময় প্রমোট করে। বলছেন এই জিনিসগুলো যখন আসছে মিডিয়াতে, সেটা যত যাই লেখা থাকুক, যেটা ক্ষতিকর বা যাই হোক, এটা লেখা থাকা সত্ত্বেও মানুষকে এটা অনেক সময় প্রমোট করতে পারে। এটা একটা বিশাল একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আমি মনে করি এটার জন্য, মাদকাসক্তির জন্য। জি, ঠিক আছে। তাছাড়া কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, কিছু স্টাডিতে পাওয়া গেছে যে হয়তো প্রিডেসেসর যারা হয়তো বাবা বা তারা ফ্যামিলি থেকে আক্রান্ত ছিল, তাদের কিন্তু বেশি রেট বেশি, তারা মাদকাংশ বিশেষ করে অ্যালকোহলের ক্ষেত্রে তারা বেশি আসক্ত হয় এই মাদকাসক্তির প্রতি। বেশি পরিবারে যদি আর কারো এই ধরনের সমস্যা থেকে থাকে, তখন তারা বেশি আসক্ত হয়, এগুলো বেশি হয়, তাদের আসক্তিতে জড়িয়ে যাওয়ার আশঙ্কা বেশি। আর কিছু যেমন সাইকিয়াট্রিক প্রবলেম থাকে, অনেকের মানসিক রোগ থাকে, যেমন আপনার সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড, স্পেশালি বাইপোলার মুড যারা, হ্যাঁ, তারা ম্যানিক স্টেটে অনেক সময় তাদের রিস্ক টেকিং বিহেভিয়ার থাকে বেশি, তারা ঝুঁকি নেয় বেশি, তারা ঝুঁকিপূর্ণ এই বিহেভিয়ারের ক্ষেত্রে তখন তারা খুব ওভার এক্সাইটেড থাকে, নিজেকে অনেক বড় মনে করে, অনেক সময় দেখা যায় তারা এই ড্রাগ এডিকশনে বেশি জড়িয়ে যায়। অথবা ADHD যারা থাকে, ছোটোকালো ADHD থাকে, আবার অ্যাডাল্ট ADHDও আছে, যারা অ্যাটেনশন ডেফিসিট
হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যেটা যেটা আমাদের চঞ্চলতা যেটা বা অতি চঞ্চলতা যেটা বলি, এই রোগগুলো কিন্তু বেশি আসে। অথবা এন্টি সোশ্যাল পার্সোনালিটি কিছু আছে, কিছু পার্সোনালিটি যারা ছোটোবেলা থেকে কন্ট্যাক্ট ডিসঅর্ডার ছোটোবেলায় বলি, বা ছোটোবেলায় বা অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার বলি ছোটোকালে, যারা একটু ক্রিমিনাল বিহেভিয়ার থাকে ছোটোবেলা থেকে, ওটা বড় হলে এটা আমরা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বলি। যারা অ্যান্টি সোশ্যাল, যারা একটু ক্রিমিনাল মাইন্ডেড, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা বেশি, এই মাদকাসক্তি আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ছোটবেলা আপব্রিঙ্গিংটা কেমন হচ্ছে, ছোটবেলা থেকে একটা বাচ্চা কিভাবে ডেভেলপ হচ্ছে, তার কি প্রপার নার্চার হচ্ছে কিনা, তার প্রপার টেক কেয়ার হচ্ছে কিনা, এগুলো আমাদের খুব দরকার। ফ্যামিলি ইজ দ্য মানে গুড ইনস্টিটিউট, মানে বেস্ট ইনস্টিটিউট, এবং ইট ইজ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। মাদকাসক্তির ক্ষেত্রে অবশ্যই প্রিভেনশনের পার্টটাই বেশি আমরা মনে করি। অবশ্যই সেই জায়গাটা তো অবশ্যই, এবং সেই কারণেই আসলে আমরা এই কথাগুলো যে বলছি, এরকম একটা প্ল্যাটফর্মে আমরা মিডিয়াতেই কথা বলছি, এই কারণেই যাতে আমরা প্রিভেন্ট করতে পারি, তাই না? তো সেই কারণে আসলে প্রয়োজনীয়তা নিয়ে আমরা আরেকটা জিনিস আমি বলতে চাই এখানে, অ্যাভেলেবিলিটি অফ দি ড্রাগ। যে এখন দেখবেন যে অনেক সময় মানে স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রেসক্রাইব মেডিসিন, তো সিডেটিভ বা হিডেটিভ যেগুলো ঘুম প্রডিউস করে, এগুলো কিন্তু হয়তো একজন ডক্টর লিখে দিল 10টা বা 5 দিনের জন্য, ও হয়তো প্রেসক্রিপশন বারবার দেখে দেখে নিয়ে আসতে পারতেছে, যেটা বিদেশে পসিবল না বা অন্য দেশে পসিবল না। ও বারবার হয়তো নিয়ে আসে, কিন্তু এডিকশন তার বিহেভিয়ার হচ্ছে। ঠিক আছে, কাফ সিরাপ নিয়ে আসতে বারবার, যেটা একটু করে নিয়ে আসতে পারে। এটা এগুলি তো আমাদের এখানে প্রেসক্রিপশন দেখানোরও প্রয়োজন হয় না, এমনি নিয়ে আসতে পারে, এমনিতেই আনতে পারে। যেমন কিছু স্টিমুলেন্ট ড্রাগ, ট্যাপেন্ডাডল, বা যেগুলো আমরা ব্যথানাশক হিসেবে ইউজ করি, সিনথেটিক হিরোইন, যেগুলো ট্যাপেন্ডাডল, এখন যেগুলো এডিকশন হচ্ছে অনেক সময় সিনথেটিক হিরোইন, এটা কিন্তু ব্যথানাশক হিসেবে আমরা ইউজ করি, কিন্তু ওটার এডিকশন হয়ে যাচ্ছে, যেহেতু এটা হিরোইনের আছে, সাবস্টিটিউট আছে। হ্যাঁ, এইভাবে হয়ে যায়। অ্যাভেলেবিলিটি অফ দি ড্রাগের উপর নির্ভর করে অনেক কিছু, খুব সহজেই পেয়ে যাচ্ছে, স্ট্রিটে পেয়ে যাচ্ছে, দোকানে গেলেই পেয়ে যাচ্ছে অনেক সময়। হ্যাঁ, তো এই জন্য আবার প্যাডলার যারা আছে, যারা এখন চাইলেও ফোন করলেও চলে আসে, মোবাইলে ফোন করলেও নাকি চলে আসে, আমি এরকম পেশেন্ট পেয়েছি, যা এসে দিয়ে যায়। তো এত চিপ অ্যান্ড অ্যাভেলেবল হলে কিন্তু যে মানুষের আরো বেশি থাকে। সব সময় নাকি টাকাও লাগে না, টাকা অনেক সময় টাকাটা পরে দিবে, এরকম একটা আছে, বাকিতে হয়। এভাবে আস্তে আস্তে তাকে অনেক সময় পিয়াররা আগে নিজেরাই হয়তো তাকে এমনি খাওয়াচ্ছে, পরে সে পরবর্তীতে ওটা আবার আবার খাওয়ায় অনেকে, আগে তাকে অভ্যস্ত করতেছে, পরে আস্তে আস্তে সেও ইনভলভ হয়ে গেল এর মধ্যে, এরকম হয়। তো সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি আসক্তি বিষয়টাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? আসক্তিটা এমন একটা জিনিস, এটা আমরা যেটা বলি ইউজুয়ালি যে সাবস্টেন্স, মানে আগে বুঝতে হবে সাবস্টেন্স আর ড্রাগ কি। সাবস্টেন্স এমন একটা জিনিস যেটা আমাদের মনোমননের চেঞ্জ আনে, বা মনোমননের উপর প্রভাব বিস্তার করে, বা সাইকো অ্যাক্টিভ বলি আমরা, এই জন্য সাইকো অ্যাক্টিভ সাবস্টেন্স। এই সাবস্টেন্সগুলো আমাদের যখনই আমরা নিব, ইলিসিট ড্রাগ ইউজুয়ালি এরা, তখন আমাদের মন ও মননের চেঞ্জ আনবে, শারীরিক চেঞ্জ আনবে, যেগুলি ড্রাগই সাধারণত মেডিকেল ইউজ হয়। হ্যাঁ, মেডিকেল লিগাল ইউজ বা মেডিকেলকে কিওর করার জন্য। আর সাবস্টেন্স সাধারণত আমরা মেডিকেল ইউজ কম, হ্যাঁ, মেডিকেল সাবস্টেন্সগুলো। তো এই সাবস্টেন্স যখন আমরা রিপিটেড করে কম্পালসিভলি বারবার ইউজ করতেছে, হ্যাঁ, সে জানে যে এটা নিলে আমার ক্ষতি হবে, ক্ষতি হওয়ার সত্ত্বেও সে এটার উপরে বারবার যখন নিচ্ছে, এটাকে আমরা এডিকশন বলবো। বারবার নিচ্ছে, যে ক্ষতি, যে তার নেগেটিভ কনসিকুয়েন্স আছে, কিন্তু তারপর আমি নিচ্ছি বারবার। হ্যাঁ, এবং আস্তে আস্তে মাত্রা বাড়াচ্ছে, কারণ টলারেন্স ডেভেলপ করে। এটা হচ্ছে না, আগে 5 হইতো, এখন 5 হচ্ছে না, এখন 10 লাগবে বা 8 লাগবে, তারপরে 12 লাগবে, এরকম আস্তে আস্তে বাড়াচ্ছে। হ্যাঁ, যখন এটা বাড়াচ্ছে, এটাই আমরা এডিকটিভ বিহেভিয়ার বা এডিকশন বলি। তাহলে আসক্তিটাকে তাহলে কি বলছেন, এটাকে একটা অসুখ হিসেবে আপনারা ডিফাইন করছেন? অবশ্যই এটা যখন আমরা কখন এটাকে অসুখ বলবো যখন তার যখন ইন্টারপার্সোনাল অথবা অকুপেশনাল অথবা সোশ্যাল কাজটাকে হ্যাম্পার করতেছে, তখন কিন্তু এটাকে আমরা ডিসঅর্ডার হিসেবে নিব। আদারওয়াইজ আগে হয়তো কেউ স্পোরাডিক অল্প অল্প করে খাচ্ছে, কিছুদিন খেলে আবার ছেড়ে দিল, এটাকে আমরা পুরোপুরি ডিজিজ বলতে পারবো না। হয়তো সে তার রিক্রিয়েশনাল পারপাসে নিচ্ছে। অনেকে আছেন অ্যালকোহল অল্প অল্প খায়, সারা জীবনে হয়তো অল্প অল্প খায়, কিন্তু এডিকশন তার ডেভেলপ করে না, ডিপেন্ডেন্সি গ্রো করে নেই। ডিপেন্ডেন্সি গ্রো করতে হবে, ডিপেন্ডেন্সি গ্রোথ করলে যদি ছেড়ে দেয়, তখন উইথড্রল সিমটম হবে। হ্যাঁ, এগুলি থাকতে হবে, তখনই আমরা এটাকে আসক্তি বলবো। যখন ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে, ডাক্তার যখন ছেড়ে দিবে, তখন যদি তার উইথড্রল সিমটম হয়, তখনই আমরা বলবো যে সে পুরোপুরি আসক্ত, অথবা তার টলারেন্স এমন লেভেলে গেছে যে বারবার আরও বাড়াতে হচ্ছে। এবং নেগেটিভ বললাম যে তার সোশ্যাল, অকুপেশনাল
নিজের পার্সোনাল ইন্টারপার্সোনাল ফাংশনিং যখন হ্যাম্পার হবে তখনই আমরা তখন এটাকে ডিসঅর্ডার বলছি। অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এসে আবার কথা হচ্ছে একই বিষয়ের উপর। ছোট্ট বিরতি নিচ্ছি প্রিয় দর্শক, ফিরে আসছি অল্পক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে উইং কমান্ডার ডাক্তার সোহেল হাসান চৌধুরীর সাথে মাদকাসক্তি চিকিৎসার প্রয়োজনীয়তা এই বিষয়ের উপর। ডক্টর, যেখানটা আমরা ছিলাম যে আসক্তির ডেফিনিশন আপনি বলছিলেন এবং সেখানে বলছিলেন যে এখানে উইথড্রল থাকতে হবে, ডিপেন্ডেন্সি থাকতে হবে। প্রথমে এট ফার্স্ট ডিপেন্ডেন্সি থাকতে হবে, যে এটা ছাড়া তার চলছে না, এটা ছাড়া চলছে না। যখনই চলছে না, এটা কি শুরুতেই আসলে হয়ে যায়? না, শুরুতে হয় না। আচ্ছা, একটু যদি প্রোগ্রেশনটা বলেন আমাদের, যে কিভাবে অ্যাডিকশন এরকম হয় না। যে সাধারণত দেখা যায় যে প্রথমে হয়তো বা পিয়ার প্রেসারে বা যে কোনো তার ইনকুইজিটিভনেস থেকে প্রথম সে হয়তো শুরু করলো, তো শুরু করার পর দেখলো যে হ্যাঁ, যদি এটা সে কন্টিনিউয়াস প্রসেস থাকে, যদি মনে করেন 1-2 দিন খেয়ে হয়তো বা ছেড়ে দিল সে, বা ওই ধরনের পরিবেশ আর পেরো না, তাহলে হয়তো এটা আর হবে না। আবার অকেশনালি হয়তো বা কোনো ঈদের আগে, চাঁদ রাত, বা অনেক সময় অকেশনাল থাকে স্যাটারডে নাইট, বা অন্য কোনো ইমোশনাল হ্যাপিনেস যখন থাকে। এই জন্য বলে যে ওভার মানে পজিটিভ ইমোশনও ভালো না বা নেগেটিভ ইমোশনও ভালো না। যদি পজিটিভ ইমোশন থাকে, খুব এক্সাইটেড, হ্যাপিনেস থাকে, ওই সময় হয়তো তার খেতে ইচ্ছে করলো। আবার নেগেটিভ যখন খুব স্যাড, বোর্ডেম, ডিপ্রেসড, ওই সময় তার খেতে ইচ্ছে করে। আচ্ছা, তো দেখা যায় যে যদি 1-2 বার খেলো, স্পোরাডিক, ওটা হলো না ডিপেন্ডেন্সি। কিন্তু যখন কন্টিনিউয়াস প্রসেস, সেটার উপরে যখন আস্তে আস্তে যে আসক্ত হয়ে যায়, যখন যে না এখন আছে আবার ক্ষেত্রে ভালোই লাগতেছে, তখন করে কি সেন্সিটাইজড হয়ে যায় আস্তে আস্তে। আমাদের যে রিওয়ার্ড সেন্টারটা, ওটা তখন অ্যাডাপ্টেড হয়ে যায় এটার প্রতি, তখন সে আর এটা ছাড়তে পারে না। আস্তে আস্তে এটার উপরে আরো মাত্রা বাড়ায় চলতে থাকে। আচ্ছা, তো তার মানে ব্রেইন সিস্টেমের এখানে একটা বড় ভূমিকা আছে। এটা আমি এই জন্য বলতে চাই, আমাদের অনেকেরই ধারণাই নাই। আমরা বলি, আমি আগেও বলেছি যে আমরা মনে করি যে যারা এডিক্টেড পারসন তাদের আমরা ক্রিমিনাল বলে, অনেকে ক্রিমিনাল মনে করি যে ক্রিমিনাল, তারা ক্রিমিনাল। নো, দে আর নট ক্রিমিনাল, ইট ইজ এ ব্রেইন ডিসঅর্ডার। আমি আগেও বলেছি যে ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার বা অ্যাজমা যেমন একটা রোগ, এইটাও একটা রোগ। ইটস এ ক্রনিক ব্রেন ডিসঅর্ডার, ইটস এ ক্রনিক ব্রেন ডিসঅর্ডার। এবং সবাই নট অফ অল আস উইল বি এডিক্টেড, সবাই হবে না, সবাই হবে না। এটা যদি বললাম আমি, নভেলটি সেকিং, থ্রিল সেকিং, যারা এক্সাইটমেন্ট সেকিং, তাদের বেশি এইটা। অথবা যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, বা বললাম না তার কোনো কেওয়াস, কনফিউশন আছে লাইফে, ফ্যামিলির ডিসকর্ড আছে, হঠাৎ করে সাডেন ফ্যামিলি স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে, বাবা মা ডিভোর্স হয়ে গেছে, এরকম আছে না, বাবা মারা গেছে, কেউ নাই, উপরে কোনো ছাতা নাই, কোনো অভিভাবক নাই, তখন দেখা যায় মা আর অন্য জায়গায় বিয়ে হয়েছে, নানুর বাসায় মানুষ হচ্ছে, তার কোনো তো গার্জিয়ান নাই। এরকম আমি বলবো, এরকম যার লাইফ ইভেন্টস আছে, চেঞ্জ ইন লাইফ ইভেন্টস আছে, তারাই কিন্তু এইগুলিতে আসক্ত হবে। সবাই হবে না, সবাই হবে না সিচুয়েশন। আবার সবাই যে ওরাও যে হবে তাও না, তার যদি সাপোর্ট সিস্টেম ভালো থাকে হবে না, ঠিক আছে। মেইনলি ব্রেনের যে আমাদের যে এইটা আমরা বললাম, যারা এক্সাইটেড বেশি তারাই বেশি হয়, বিলো 30 যারা। আর ওভার 30 যারা তাদের হয়, তাদের মনে করেন একটা ডিপ্রেশনে পড়ছে হঠাৎ করে, আমরা সাধারণত বলি হয়তো জব লস হয়েছে, বা রিসেন্ট কোনো চেঞ্জ হয়েছে লাইফে, হ্যাঁ, হয়তো ওয়াইফ চলে গেছে, বা অন্য কোনো একটা মানে বেবি লস হয়েছে, বা একটাই হয়েছে, ওই সময় যে ডিপ্রেশনে পড়ে, অথবা একটা এমন একটা অ্যাংজাইটিতে পড়ছে যেটা থেকে মানে হয়তো বা ট্র্যাপ পড়ছে, ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছে, ওই সময় গিয়ে সে কিন্তু অনেক সময় এগুলি করে। ওভার 30 আমরা 2 ভাগে ভাগ করি আমরা, হ্যাঁ, একটা হলো বিলো 30, একটা ওভার 30। তারা কিন্তু ওই কারণে ড্রাগ এডিক্ট হচ্ছে, তার আগে কোনো হিস্ট্রি ছিল না, হ্যাঁ, তারা ওই কারণে বিলো ওভার 30 বলে পড়ে গিয়ে এই জিনিসটা হচ্ছে, লাইফ চেঞ্জ, অন্য কোনো স্ট্রেসে পড়ছে, কোনো ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছে, বা কোনো মানে একটা যখন ইভেন্টফুল একটা তার লাইফে একটা চেঞ্জ হয়ে আসছে, তখন সে এই কাজটা করে অনেক সময়। এবং ওদের কিন্তু ফেট ভালো, যারা একটু ওভার 30, তারা যেহেতু পরে শুরু করছে। যে কোনো ডিজিজ, আমি আগেই বলেছি যে কোনো ডিজিজ আর্লি যারা শুরু করে তাদের ফেটটা খারাপ, যারা এটা পরে শুরু করে তার ফেটটা ভালো, ফেটটা ভালো থাকে। ওকে, মানে তাদের জন্য ফিরে আসাটা সহজ। এটাও সহজ, আমরা যদি প্রপার গ্রুমিং করি, প্রপারটি হোলিস্টিক এফোর্ট দিয়ে ট্রিটমেন্ট করি। এখন খুব মডার্ন ট্রিটমেন্ট আছে আলহামদুলিল্লাহ, আমাদের রিহ্যাবে বলেন বা সরকারি মেডিকেলগুলোতে বলেন, ড্রাগের আলাদা কিন্তু আমাদের সেকশন আছে, হ্যাঁ, আলাদা সেকশন আছে, এবং আলাদাভাবে এটাকে ট্রিটমেন্ট ব্যবস্থা আছে, হোলিস্টিক এফোর্ট যেটা আমরা বলি। এখানে সাইকিয়াট্রিক থাকে, কাউন্সিলর থাকে, সোশ্যাল ওয়ার্কার থাকে, থেরাপিস্ট থাকে, রিক্রিয়েশনাল থেরাপিস্ট থাকে, হ্যাঁ। কনসেপ্ট এখন অনেক বদলে গেছে, এখন অনেক ধরনের আছে। সোশ্যাল ওয়ার্কার থাকে, একদম সেটা ট্রেনিং প্রাপ্ত সোশ্যাল ওয়ার্কার থাকে, বাসায় কমিউনিটি কেয়ার থাকে, একদম কমিউনিটি গিয়ে সার্ভিস দিয়ে থাকে, বাসায় গিয়ে থাকে, হাফওয়ে হোম, অনেক সময় হসপিটাল আসতে পারে না, একটা পরিচিত জায়গায় হাফওয়ে হোম বিদেশে আছে, আমাদের দেশে এখনো হয়তো ওই কনসেপ্টটা হয় নাই। আমরা ওই রিহ্যাবগুলোতে বলতে পারি হাফওয়ে হোম টাইপ, কিছুদিন রেখেই করে। এবং আমি দেখেছি, আমরা অনেক জায়গায় কাজ করি রিহ্যাবে, তো দেখেছি ওখান থেকে যে রাইট নাও আমার আন্ডারে 2-1 পেশেন্ট ভর্তি আছে, তারা কিন্তু এখান থেকে পরীক্ষাও দিচ্ছে,
এ লেভেল পরীক্ষা দিচ্ছে। এটা যে আমরা মনে করি যে না আমি একটা জায়গায় কনফাইন হয়ে গেলাম, আমি ওখানে ভর্তি হলে আর আমার কোনো লাইফই নাই, না, আমরা ওইভাবে তাকে ডিটক্সিফিকেশন করে তাকে একটা পর্যায়ে নিয়ে এসে সে কিন্তু এখন পরীক্ষা দিতে পারছে। আমার আন্ডারে একটা ছেলে এখন ভর্তি আছে, এটা মানে এই ট্রিটমেন্ট নিতে নিতে স্বাভাবিক জীবন যাপন কন্টিনিউ করা আমাদের সম্ভব। এই ট্রিটমেন্ট দেওয়ার উদ্দেশ্য হলো তাকে আবার মেইন স্ট্রিমে ফিরে নিয়ে আসা, তাকে মূল ধারায় আবার ফিরে নিয়ে আসতে হবে। সে তো ক্রিমিনাল না, তার একটা এডিকটিভ বিহেভিয়ার হচ্ছে ব্রেন ডিসঅর্ডার, এটাকে আমাদের, এবং এটা ল্যাপস এবং রিল্যাপস থাকবেই। ল্যাপস হলো এই বিষয়টা কি, ল্যাপস আমি এটা বলি, ল্যাপস এন্ড রিল্যাপস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকেই হয়তো বা বুঝতে পারে না, কিন্তু জানতে হবে আমাদের। ল্যাপস হলো মনে করেন একটা আমি অ্যালকোহল খেয়েছি বা হিরোইন খেয়েছি বা ইয়াবা খেয়েছি, কিছুদিন খাওয়ার পর আমি ছেড়ে দিলাম, আমি আর ওদিকে যাই নাই, এটা ল্যাপস। আর রিল্যাপসটা কি, আমি খেয়েছি কিন্তু আমাকে ধরে রাখতে পারতেছি না, আবার পরে গিয়ে আবার খেলাম, এটা রিল্যাপস হচ্ছে। আচ্ছা, এই রিল্যাপসটা কিন্তু আবার তিন চার ধরনের। ইমোশনাল রিল্যাপস আছে, মেন্টাল রিল্যাপস আছে, ফিজিক্যাল রিল্যাপস আছে। আচ্ছা, একটু যদি সবটাই আমরা জানতে পারি। আমি যদি বলি ইমোশনাল রিল্যাপস, আপনি মনে করেন একটা লোক মানে ক্লিন হয়ে গেছে। ক্লিন মানে কি, সে আগে ড্রাগ খেত, এখন তাকে রিহ্যাব বা প্রপার চিকিৎসা নেওয়ার পর সে এখন ভালো হয়েছে। ভালো হওয়ার পর এখন সে বাসায় গেল বা তার কর্মক্ষেত্রে গেল, এখন যাওয়ার পর সে দেখতেছে যে না, তার ঘুম ঠিক মতো হচ্ছে না, কনসেন্ট্রেশন দিতে পারতেছে না কাজে, মেমোরিটা ঠিক মতো কাজ করতেছে না, হ্যাঁ, সব কিছু কেমন জানি লাগতেছে। এটাগুলো আমরা ইমোশনাল, এটা একটা ইমোশনাল ব্যাপার তার, হ্যাঁ। আর মেন্টাল রিল্যাপসটা কেমন, সে দেখা গেলো যে আগের সে রোমিং অ্যারাউন্ড দি প্রিভিয়াস থিঙ্কিং, যে আবার সে আমি কি সুখে ছিলাম যখন খাইতাম, ওখানে গিয়ে ওই বন্ধুর সাথে ওই টানটা দিয়েছি ওই জায়গাটায়, মানে প্রিঅকুপাইড থাকতেছে, সে মিথ্যা কথা বলতেছে ফ্যামিলি মেম্বারের সাথে, বসের সাথে, সবার কলিগ দিচ্ছে মিথ্যা কথা। এটা কিন্তু ওয়ার্নিং সাইন, এগুলো মিথ্যা কথা বলতেছে, কাজে দেরি করে আসতেছে, হ্যাঁ, এগুলো কিন্তু মেন্টাল রিল্যাপস। আর আগেটা বললাম ইমোশনাল রিল্যাপস, ঠিক আছে। যখন এই দুটাকে আমি যদি প্রিভেন্ট করতে না পারি, রিল্যাপস প্রিভেনশন আমি কয়েকটা বলবো পরে, এই রিল্যাপস যদি আমি প্রিভেনশন করতে না পারি, মেন্টাল অথবা ইমোশনাল রিল্যাপস, আলটিমেটলি সে কিন্তু ফিজিক্যাল রিল্যাপসে চলে যাবে, যেটা খুব মোর ডেঞ্জারাস। তার মানে আলটিমেটলি সে আবার ফিরে যাচ্ছে, স্লিপ করে চলে আসতেছে ফিজিক্যাল রিল্যাপসে, আর পারতেছে না, ওই ডিপেন্ডেন্সির সেই সিম্পটমটা। ইমোশনাল এবং মেন্টাল রিল্যাপসে আপনি বলছেন যে শুধু ভাবনা আসছে, অনুভূতিটা আসছে এবং অনুভূতিটা আসছে, মিথ্যা কথা বলতেছে, কিন্তু সেই ইউজ করে ফেলে, ড্রাগটা নিয়ে ফেলে নেই। আচ্ছা, নেওয়ার জন্য তার ফিজিক্যাল রিল্যাপসে যেতে হবে। আচ্ছা, এই দুটো, এই সময় যদি আমরা থামাই দিতে পারি, অনেক সময় এই সময় যদি আমরা থামাই দিতে পারি বা এই সময় ইন্টারভেন করতে পারি, তখন কিন্তু আর সে মেনে স্লিপ করা যেটা বলি আমরা, আবার সে আগের জায়গায় আসবে না। ফিজিক্যাল রিল্যাপস হওয়ার আগেই আমরা তাকে যদি মেন্টাল অথবা ইমোশনাল রিল্যাপসের জায়গায় আমাকে ওদের থামাই দিতে পারি, একটা ইন্টারভেন করতে পারি, এই জায়গায় যদি আমরা হাত দিতে পদক্ষেপ নিতে পারি, ভালো হয়ে যাবে। এবং হতেই পারে ডায়াবেটিসে আপ ডাউন হয় না, হঠাৎ করে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তখন আবার চেক করে আবার আমরা কন্ট্রোল করি, ওষুধ না হলে ইনসুলিন দিচ্ছি না, অ্যাজমাতে আমি ড্রাগন ইনহেলার দিচ্ছি, তাহলে নেবুলাইজ করতেছি, তো হোয়াই নট দিস। আমরা এটাকে আমরা অন্যভাবে, আমাদের স্টিগমা আছে অনেক, সোশ্যাল আছে, সামাজিক, এবং আমাদের অনেক শিক্ষিত লোক, ইভেন আমাদের সরি ফর আমাদের চিকিৎসকদেরও অনেক সময় ধারণা নাই। এখন আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমে, যে চিকিৎসকদেরও ধারণা দেয় যে এটা যে এত সুন্দর একটা ট্রিটমেন্ট আছে, বা এভাবে যে ভালো হয় মানসিক রোগ অ্যাজ এ হোল, মানসিক রোগে যে এত সুন্দর সুন্দর ট্রিটমেন্ট আছে, যে আমাদের কাছে প্রপারলি যখন সময় মতো রেফার হয়ে আসবে, আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা প্রাইমারি লেভেলে অনেক সময় চিকিৎসা করা যায়, সেকেন্ডারি লেভেল, টারশিয়ারি লেভেলে তো আসি, বড় লেভেলে। প্রাইমারি লেভেল কোনটা কি বলছেন? প্রাইমারি লেভেল আমরা মনে করেন এমবিবিএস ডাক্তারদের এখন ট্রেনিং দেওয়া হচ্ছে মানসিক বিষয়ে, তো তারা কিন্তু ছোটখাটো চিকিৎসাগুলো পারে, যে ইনিশিয়ালি না পারলেও তাকে একটা ড্রাগ দেশে রেফার করে দিল একজন স্পেশাল, সে অন্তত ডায়াগনোসিস করতে পারবে যে এটা কি সিজোফ্রেনিয়া পেশেন্ট, এটা বাইপোলার, নাকি সাবস্টেন্স ইউজ, মাদকাসক্তি, না অন্য কিছু, তার অন্য কিছু, অন্তত প্রাইমারি সেই ডায়াগনোসিসটা সে করতে পারবে। ডায়াগনোসিস করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠালে কিন্তু এটা আর্লি ইন্টারভেনশন হয়ে গেল, একদম আর্লি আমাদের পদক্ষেপটা নিয়ে ফেললাম আমি, এই চিকিৎসা সে ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে, অ্যাওয়ারনেসটা আসছে, আমাদের সরকারও এখন খুব অ্যাওয়ার এই ব্যাপারে। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা তার মেয়ে, উনি সাইমা ওয়াজেদ পুতুল, উনিও কিন্তু এর ব্যাপারে খুব ইনভলভ অনেক ব্যাপারে। হ্যাঁ, আমি নিজেও কাজ করেছি তার সাথে, ক্রাইসিস ইন্টারভেনশন একটা এসেছিলাম, তো খুব অ্যাওয়ার সরকার, আসলে এই সরকার এই ব্যাপারে অনেক অ্যাওয়ার, এই এখন প্রচণ্ড, এবং অনেক প্রচার প্রসারের কারণে আমাদের কিন্তু এই মানসিক স্বাস্থ্য, এই সেবার দিকটা মানটাও উন্নত হয়েছে। এখন আমাদের মানে পিপুল আর অ্যাওয়ার,
অনেক পেরিফেরি থেকে মানুষ এখন যোগাযোগ করে। রিফ্লেকশন আসলেই দেখা যায়, কারণ হচ্ছে তারপরে এই যে এই মিডিয়া যে আমাদের সাপোর্ট দিচ্ছে, জি 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 এক্স্যাক্টলি এই মিডিয়ার সাপোর্ট, এখানে আমরা যে কথা বলার সুযোগ পাচ্ছি, বিশাল ব্যাপার। এই ধরনের শুধু বাংলা টিভিতেই হচ্ছে না, আরো অনেক জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় কমিউনিটি বেসড অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, তো সেগুলো অনেক হেল্পফুল। সোশ্যাল স্টিগমাটাতে তাড়াতেই হবে, এবং গেছে অনেক জায়গায় গেছে, অনেক জায়গায় কমেছে, তারপরও অনেক জায়গা আছে, অনেক জায়গায় এখনো তারপরে রয়ে গেছে বলেই আসলে আমাদের এত কথা বলা, তাই না? এবং এই যে স্টিগমাটা যে কমেছে সেটা রিফ্লেকশন পাওয়া যায় যে অনেক মানুষই এখন সাহায্য নিতে আসে, অনেকটা জেনেই আসে, অন্তত ফোন করে জিজ্ঞেস করে যে আমি এটা কি করতে পারি, এখন কি করব, কোথায় যাব। এক্স্যাক্টলি, যেটা আগে এটা ছিল না যে আমার সমস্যা আছে বা আমার বাড়িতে একটা প্রবলেম আছে, যেটা মানসিক সমস্যা সেটাই জানে না, সেটাই বুঝতো না যেটা মানসিক সমস্যা, সেই অ্যাওয়ারনেসটাই ছিল না। তো সেটা এখন অনেকটাই তৈরি হয়েছে, আরো অনেক দূর পথ আগাতে হবে, কিন্তু এখনো সময় আছে। একটা ছোট বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, আরেকটা বিরতির সময় হলো, ফিরছি খানিকক্ষণের মধ্যেই। ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাই আরও একবার, কথা হচ্ছে মাদকাসক্তি চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে উইং কমান্ডার ডাক্তার সোহেল হাসান চৌধুরীর সাথে। ডক্টর, আমরা যেখানটায় ছিলাম যে মাদকাসক্তি কে আপনি একটা রোগ হিসেবে আইডেন্টিফাই করছেন, যেটাকে চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব। এই নিরাময়ের জায়গাটা আমি আরেকটু শুনতে চাই, যেটা আসলেই প্রয়োজন, যে এটা নিরাময় কেন বলা হচ্ছে? নিরাময় এই জন্য বলা হচ্ছে যে যদি আমি প্রপার ট্রিটমেন্ট বা প্রপার চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকি, বা আমি যদি মেইনটেনেন্সের মধ্যে থাকি, ফলো আপের মধ্যে থাকি, এটা অবশ্যই একটা নিরাময়যোগ্য রোগ। আচ্ছা, নির্মূল নয় কেন? আচ্ছা, নির্মূল এটা করতে গেলে, এটা নির্মূল অন্য ব্যাপার। নির্মূলটা যদি আমি বলতে চাই তাহলে এটাকে 3টা প্রসেস আমাদের অবশ্যই ফলো করতে হবে। বলবো এটা এখন বলি, 3টা প্রসেস অবশ্যই বলতে, সেটা ফলো করতে হবে। 1 নম্বর হলো আমাদের যেটা করবে যে আমাদের ডিমান্ডটাকে রিডাকশন করতে হবে, ডিমান্ডটাকে, চাহিদাটাকে কমাতে হবে। আচ্ছা, তো ডিমান্ডটাকে কমাতে আমরা কিভাবে করতে পারি? ওই যে অ্যাওয়ার করে, এই যে অ্যাওয়ারনেস হচ্ছে যে এগুলি খারাপ দিকে, ক্ষতিকর দিক আছে, কি কি ফিজিক্যাল হার্ম করে, কি কি মানসিক ক্ষতি করে, কি কি সামাজিক ক্ষতি করে, হ্যাঁ, ইন্টারপার্সোনাল কি কি ক্ষতি করে, যখন প্রচার করবো বেশি জানবে মানুষ। তো হ্যাঁ, লিফলেটের মাধ্যমে বা যে মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করবো, তখন আমরা এই ডিমান্ডটাকে করা যাবে, রিডাকশন করা যাবে। অথবা একটা লোক তার যে মানসিক চাপটা বা স্ট্রেস যেটা বলে, স্ট্রেস সে ম্যানেজ, তার নিজের স্ট্রেসটা সে কন্ট্রোল করতে পারে না, তো কীভাবে করা যায়? স্ট্রেস ম্যানেজমেন্টের অনেকগুলো তরিকা আছে, তো ওগুলো যদি আমরা ফলো করি, মানে যদি আমি ব্রডলি বলি যে প্রপার স্লিপ করতে হবে, ঘুমাতে হবে ঠিক মতো, সময় মতো ঘুমাতে হবে, সময় মতো খেতে হবে, এক্সারসাইজ করতে হবে। আমার যে অল্টারনেটিভ যে প্লেজারেবল আছে, ঘরে বন্দি না থেকে আমি যদি খেলাধুলা, শরীরচর্চা মনোনিবেশ করি, অথবা মেডিটেশন, ইয়োগা, বেস্ট রিলিজিয়াস প্র্যাকটিস আমরা যদি বলি, নামাজ, বা যে যে ধর্মের হোক, সে যে পূজা করা আছে, বা যারা বৌদ্ধ খ্রিস্টান আছে তাদের চার্চে যাওয়া বা তাদের উপাসনালয়ে যাওয়া, এগুলো করতে হবে। হ্যাঁ, এগুলি যখন করবো আমার ডিমান্ডটাকে রিডাকশন হবে অনেকখানি। তারপরে যে ওভার যেটা আমরা প্রেসক্রিপশনটাকে আমরা রেস্ট্রিকশন করে দিব, ইজিলি অ্যাভেলেবল করবো না। আর যেই ড্রাগগুলো মনে করেন যেগুলো নেয়, আমরা মনে করি ওটার উপর ট্যাক্স বাড়াই দিলাম, দাম বাড়াই দিলাম, তাহলে দাম বেশি হলে খেতে চাবে না। যদিও এখন চেষ্টা করে মানুষ, এই যখন দাম বাড়াচ্ছে তখন সে কিন্তু আর উল্টাপাল্টা ছোটোখাটো থেপ্টে জড়ায় যাচ্ছে, চুরিতে, হাইজ্যাকিংয়ে জড়ায় যায়। হ্যাঁ, এগুলি মানে সবগুলোর কিন্তু কনসিকুয়েন্স অনেক বেশি। হ্যাঁ, আর একটা হলো সাপ্লাই রিডাকশন করতে হবে। সাপ্লাই রিডাকশন এটা কিন্তু পুরোটাই কিন্তু আমাদের যদি গভর্নমেন্টেরই ব্যাপার। এটা আমরা বর্ডারটাকে যদি ঠিকমতো সিল করি, বর্ডার থেকে যদি আসতে না দিই ড্রাগগুলি, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যেসব ড্রাগ আসে আমরা জানি কি কি আসে, তো ওগুলো যদি আমরা বর্ডার ঠিকমতো সিল করি তাহলে কিন্তু আসবে না। বা এমন ল অ্যান্ড এনফোর্সমেন্ট এমন কঠিন করি যে প্যাডলার্স বা যারা ড্রাগ ডিলার্স যারা বিক্রি করে, তাদের যদি শাস্তিটা যদি মাত্রাটা ওরকম হয়, তারা কিন্তু ভয় পাবে, এবং তারা এই জিনিসটাকে যদি প্রপার যদি আমরা ঠিক মতোই করি, তাহলে আমাদের সাপ্লাইটা রিডাকশন হবে। যেমন আমি রিসেন্টলি আমার একটা পেশেন্ট ছিল, হি ইজ এ ডক্টর, বলা ঠিক না, তাও বলতেছে, দো হি ইজ এ ডক্টর ফ্রম ব্রিটেন, ইউকে, হি ওয়াজ এডিক্টেড টু ক্র্যাক কোকেন, সে ক্র্যাক কোকেন খেতে এবং হিরোইন, এবং সে গত প্রায় 12 বছর যাবৎ সে এটার উপরে আসক্ত ছিল। তো প্রায় 6 মাস লাগলো তাকে ভালো করতে। যাক, আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে, চলে গেছে, ভালো আছে। তো এই জিনিসটাকে সময় লাগে, কিছু কিছু ক্ষেত্রে সময় লাগে, আমি যেটা বলতে চাইলাম। তা যারা এগুলো খাচ্ছে, মনে করেন হিরোইন বা ইনজেক্টেবল, হিরোইনের ক্ষেত্রে অনেক সময় কি ইনজেক্টেবল নেয়, ঠিক আছে, ইনজেক্টেবলের কী কী ক্ষতি হতে পারে? আমি যদি ইনজেক্টেবল নেই, আমার কিন্তু HIV দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস
সি এগুলো দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, বা ক্রনিক নিতে নিতে আমার অ্যাবসেস হতে পারে, ফ্লেবাইটিস হতে পারে, ইনজুরি রিপিটেড নিতে নিতে আমার ভেইনটা ইনজুরি হয়ে যেতে পারে, অ্যাবসেস থাকতে পারে, গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, পায়ে নেয়, হাতে নেয়, রানে নেয়, যারা নেয়। তো এই তাছাড়া আরেকটা কি হয়, যারা যে বলো বাইপোলার বা এডিএইচডি বা অ্যান্টিসোশ্যাল যারা, ক্রিমিনাল যারা, তারা করে কি এই তাদের হাই রিস্ক বিহেভিয়ার থাকে। তারা নট অনলি দ্যাট, তারা আবার হাই সেক্সুয়াল বিহেভিয়ার থাকে, মেলামেশা করতেছে, তারা প্রস্টিটিউটের সাথে মেলামেশা করতেছে, প্রতিদারায় যাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে, রেকলেস বিহেভিয়ার থাকে তাদের। তো ওই জায়গায় আমরা হার্ম রিডাকশনের ক্ষেত্রে করি নিডল এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, যে ঠিক আছে তুই নিডল বাবা নিডল করবি, তা পরিষ্কার প্রতিবার নিডল নিয়ে যা। আমি মালয়েশিয়া একটা কোর্স করেছিলাম, এখন দেখছি ওদের নিডল এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, বাংলাদেশে এখনো হয় নাই বোধহয়, এটা হয়তো বা ছোট আকারে এনআইএমএচে আছে। এই আমরা নিডল হয়তো দিয়ে দিলাম, ফ্রেশ নিডলস। অথবা কি যারা হিরোইনের সাবস্টিটিউট কিছু থেরাপি আছে, যেমন বুপ্রিনরফিন আছে, এই যে আমাদের দেশে এখন অ্যাভেলেবল না। ম্যাথাডন ছোট আকারে আছে আইসিডিআরবিতে, হিরোইনের সাবস্টিটিউট, মানে হিরোইন যেই এফেক্টটা প্রডিউস করে ওই সেম এফেক্ট প্রডিউস করে, লিকুইড একটা ম্যাথাডন। তো ওইটা কি লেস হার্মফুল, মানে আপনার এটা দিতে হচ্ছে না, আইভি দিতে হচ্ছে না, লেস হার্ম, ওটা একই কাজ করবে। তো আমি দেখছি ওখানে ডক্টররা, মালয়েশিয়ার ডক্টররা, অনেক নাইট গার্ড, তারা কিন্তু এই সাবস্টিটিউট থেরাপি নিয়ে 10 বছর 12 বছর যাবত ঠিকই তার লাইফ স্প্যান চালায় যাচ্ছে, তার পরিবারটাও টিকে আছে, সে কিন্তু ঠিকমতো কাজও করে যাচ্ছে। হার্মটা রিডাকশন করা যায় অনেক সময়। বা ওই যে সেক্সুয়াল হাই সেক্সুয়াল তাকে কন্ডম সাপ্লাই দেওয়া, আমি দেখছি কন্ডম সাপ্লাই দিচ্ছে, আমাদের দেশে হয়তো দেয় আমি জানি না, কন্ডম সাপ্লাই দেওয়া, বা কীভাবে স্যার কন্ট্রাসেপটিভ অন্য অন্য মেথড কীভাবে ইউজ করা যায়, স্পেশালি কন্ডমে দিলে মহিলাদের কন্ডম বা পুরুষের কন্ডম সাপ্লাই দিলে কিন্তু আমরা হার্মটা রিডাকশন করতে পারি। তো এটা একটা ওয়ান ওয়ে, আমরা এইভাবে আমরা এটাকে করতে পারি। আচ্ছা, তো এখানে নির্মূল করার মানে বলছেন যে এটার অ্যাভেলেবিলিটি কমানো এবং ডিমান্ডটা কমানো, সাপ্লাই কমানো, যে কোনোভাবে ড্রাগটা ব্যবহার না হলে আসলে এটা নির্মূল হবে। মোট কথা অ্যাবস্টিনেন্স থাকতে হবে, অ্যাবস্টিনেন্স যদি না করি আমি আমার প্রশ্নটা আরেকটা জায়গায়, সেটা হচ্ছে যে এই মানে এই যে রোগ আসক্তিটা যে একটা রোগ হয়ে আসলো শরীরে, এটাকে আমরা নিরাময় বলছি। এটা আসলে মানে নিরাময় বলতে বোঝাচ্ছে যে এটাকে কমানো সম্ভব। নিরাময় মানে কিওরই বলা যায়, সময় আমরা যদি একদম চলে যায়, হ্যাঁ যাবে। আমাদের তো অনেক প্রমাণ আছে, যারা অনেক সময় দেখবেন যে আমরা বলি যে সে রিহ্যাব এডিক্ট, অনেক সময় বলা হয় যে একসময় সে একসময় ড্রাগে এডিকশন ছিল। অনেক বড় বড় আছে কিন্তু আমাদের বড় বড় মানে পরিচালক, সিঙ্গার, অভিনেতা, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার আছে, তারা কিন্তু একসময় এডিক্ট ছিল, কিন্তু এখন তারা নর্মাল লাইফ আছে, মেইন স্ট্রিমে আছে। এটা সম্ভব, তারা প্রপার চিকিৎসা নেওয়ার পর তাদের মোটিভেশন লেভেলটা চলে আসে। আমি যেটা আগে বলেছিলাম যে আমাদের যদি আমরা রিওয়ার্ড পাথওয়েটা চিন্তা করি, এই যে আমাদের এই যে কপাল বলতে, যে প্রিফ্রন্টাল কর্টেক্স বলে, আমরা কপাল বলি, ওরা হায় আমার পুরা কপাল অনেকে বলে, এটা কিন্তু ডিসিশন মেকিং। আসলে যদি সে মনে করে যে আমার পুরা কপাল, তাহলে পুরা কপালই। আর সে যদি মনে করে পজিটিভ, ভালো, কারণ এটা আমার মোটিভেশনের সেন্টার। হ্যাঁ, এটা আমার সবকিছু, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, ডিসিশন মেকিং সবকিছু সেন্টার এটা। তো ড্রাগটা কিন্তু এখানেই আক্রমণ করে আগে, প্রিফ্রন্টাল কর্টেক্স, আর ভিতরে আমাদের ভেন্ট্রাল ট্যাগমেন্টাল এরিয়া একটা আছে, হ্যাঁ, আর নিউক্লিয়াস অ্যাকুম্বেন্স, ব্রেনেরি পার্ট, এই তিনটাকে আমরা, এটা আমরা মেজোলিম্বিক পাথওয়ে বলে, এই দিয়ে আমাদের ডোপামিন সিক্রেশন হয়। তো ড্রাগটা কিন্তু এই ডোপামিন যখন সিক্রেশন হয়, প্লেজার, খুব আরাম লাগে, খুব ফুর্তি, খুব আরাম, যখন এইটাকে এফেক্ট করে এবং এটাকে হাইজ্যাক করে নিয়ে যায়। আমি বললাম হাইজ্যাকার কি আপনার কথা শুনবে? হাইজ্যাকার আপনার কথা শুনবে না, আগেও বলছি। ড্রাগটা যখন আপনাকে ও হাইজ্যাক করে, ও সেন্টারটা আপনার প্লেজারেবল সেন্টারটাকে নিয়ে নিছে, ডিসিশন মেকিং এর সেন্টারটা নিয়ে নিছে, মোটিভেশনের সেন্টারকে ও নিয়ে নিছে। আচ্ছা, তো আপনার তো মোটিভেশন থাকবে না। এই জন্য আমরা যখন ড্রাগ ট্রিটমেন্টে দিতে আসে বা আসে, তার মোটিভেশন লেভেলটা দেখি। ওটা একটা ফর্মুলা আছে, আমরা ওটা দেখি যে কোন স্টেজ আছে, প্রি কন্টেম্পোরারি স্টেজে আছে না কন্টেম্পোরারি স্টেজে আছে, অথবা এটার পর যখন সে ডিসিশন মেকিংয়ে নেয়, তারপরে অ্যাকশন নেয়, তারপরে অ্যাকশন নেওয়ার পর সে মেনটেন করে, আবার মেনটেন না করতে বলে আবার রিল্যাক্স আসে, একটা সাইকেল এটা। তা আমরা ওগুলি ইভালুয়েট করি, ইভালুয়েট করলে বোঝা যায় সে কি এখন রেডি, সে কি হবে, তার মোটিভেশনটা কি আছে কিনা, যে চেঞ্জ, মোটিভেশন টু চেঞ্জ, এটা আছে কিনা। তো কাজে তার উপরে ট্রিটমেন্টটা তখন ইম্পোজ করবার প্রয়োজন হয়। অনেক সময় আমরা বাসা থেকে নিয়ে আসি, অনেক সময় পুলিশ সেজে নিয়ে আসা হয়, র্যাবের লোক সেজে নিয়ে আসে, কথা শুনতেছে না কারো, দরজা ভেঙে নিয়ে আসা হয়, কিন্তু ওকে বাঁচাতে হবে, ফ্যামিলিটাকে বাঁচাতে হবে, তাই না, হ্যাম্পার করতেছে সে। অনেক চমৎকার আলোচনা হচ্ছে আসলে। আরেকটা বিরতির সময় হলো, ফিরে এসে আবার কথা হচ্ছে। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করছি।
ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাই আরও একবার, কথা হচ্ছে উইং কমান্ডার ডাক্তার সোহেল হাসান চৌধুরীর সাথে মাদকাসক্তি চিকিৎসার প্রয়োজনীয়তা এই বিষয়ের উপর। চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি আমাদের আলোচনায় আসলো এবং খুব চমৎকারভাবে আপনি কিন্তু উদাহরণ সহ বললেন যে কেন লাগবে। এটা একটা ব্রেইন ডিজিজ আপনি বলেছেন, সেইখানে ব্রেইনের মধ্যে এমনভাবে চিন্তার জায়গাগুলো, আপনার শব্দটাই ব্যবহার করছি, হাইজ্যাক হয়ে যায়। ড্রাগ এটা হাইজ্যাক করে নেয়, যে কারণে মানুষের ওই জায়গাটাতেই ট্রিটমেন্টের দরকার হয়। তখন আর বিষয়টা কমপ্লিট মেন্টাল থাকে না, এটা একটা ফিজিক্যাল জায়গাও ক্রিয়েট করে। তার মানে এই চিকিৎসাটা ফিজিক্যাল এবং ইমোশনাল দুরকমই আছে, দুরকমের ট্রিটমেন্ট সহই তাহলে এই চিকিৎসাটা প্রদান করতে হয়। একটু চিকিৎসার প্রসিডিওরটা সম্পর্কে এবার জানতে চাই। আমরা যে কোনো চিকিৎসায় সাইকিয়াট্রি আমরা যেগুলি আমরা যদি মানসিক রোগের চিকিৎসা আমরা সবসময় এটা ফলো করি বায়ো সাইকো সোশ্যাল মডেল। মানে বায়োলজিক্যাল মধ্যে আর কি এই ট্রিটমেন্টগুলো যেটা আমরা ওষুধ দিয়ে যেগুলো চিকিৎসা করি এটা বলে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। যেমন এখানে আমরা যেটা করি, আমরা তাকে ডিটক্সিফিকেশনের কিছু মেডিসিন আছে আমরা ওগুলিতে করি ডিটক্সিফিকেশন, অথবা অ্যান্টি ক্র্যাভিং। ক্র্যাভিং মানে কি? ওই যে বেড়া ওঠা যেটা বলে, যে নিতেই হবে নিতেই হবে, এই যে বেড়া ওঠা তার, যে এই ওষুধ এই ড্রাগটা নিতেই হবে বা এই কাজটা করতেই হবে। অ্যান্টি ক্র্যাভিং কিছু মেডিসিন আছে, সব মেডিসিনের নাই, সব ড্রাগের নাই, সব সাবস্টেন্সের নাই, কিছু সাবস্টেন্সে কিন্তু অ্যান্টি ক্র্যাভিং মেডিসিন আছে আমরা, এবং ওভার জেনারেলাইজড কিছু মেডিসিন আছে যেটা আমরা অ্যান্টি ক্র্যাভিং ড্রাগ দিয়ে চিকিৎসা করি। অথবা সাবস্টিটিউট থেরাপি, ওই যে আমি বললাম ওই যে হিরোইনের পরিবর্তে মেথাডোন দিয়ে চিকিৎসা করতেছি, ঠিক আছে? তো এই ড্রাগ দিয়ে আমরা বায়োলজিক্যাল কিছু ট্রিটমেন্ট করি, অথবা সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয় আমাদের। হ্যাঁ, সিমটোমেটিক, যেমন হিরোইনের অনেক সময় ডায়রিয়া হয়, পেটে ব্যথা হয়, সিমটোমেটিক ডায়রিয়া চিকিৎসা করতে হবে, জি জি ওগুলো করতে হবে। পেইন হয়, সিভিয়ার পেইন হয়, তখন অ্যানালজেসিস দিতে হয়, ওই সাবস্টিটিউটই দেওয়া হয়, হিরোইন অ্যানালগ যে মেডিসিনগুলো আছে ওগুলো দিয়ে আমরা সাবস্টিটিউট থেরাপি করে আগে তাকে ডিটক্সিফাই করে রেডি করি পেশেন্টটাকে। সাইমালটেনাসলি যখন সে একটা পর্যায়ে আসে ভালোর দিকে একটু, যখন তার উইথড্রল এই সিমটমগুলো যেটা বললাম ডিপেন্ডেন্সের উইথড্রলটা আসে, যেহেতু তার ছেড়ে দিচ্ছি ওই ড্রাগ থেকে, আমরা রিহ্যাবে ভর্তি করে ড্রাগটা তো দিচ্ছি না, এখন তো তার উইথড্রল সিমটম আসবে। এই উইথড্রলটাকে আমরা যখন ম্যানেজ করি অ্যান্টিক্রাভিং ড্রাগ বা কিছু প্রসেস আছে ওগুলো আমরা ফলো করি, অ্যান্টিক্রাভিং ড্রাগ দিই বা সাবস্টিটিউট থেরাপি দিই। হ্যাঁ, এগুলো দেওয়ার পর যখন সে একটা পর্যায়ে আসে তখন আমরা ফার্দার হেরে যাই, আমরা সাইকোলজিক্যাল যেটা ট্রিটমেন্ট, এটা আমরা ইনসাইট অডিয়েন্স সাইকোথেরাপি অথবা ইন্ডিভিজুয়াল থেরাপি, গ্রুপ থেরাপি যেগুলো আসে, গ্রুপ থেরাপিতে আসে, কাউন্সিলর আছে ইন্ডিভিজুয়ালি বসে ওগুলো কাজ করে। সিবিটি দেওয়া হয়, একটু আরটু ডেভেলপ হলে সে একটা সিবিটি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তবে ডাইনামিক অন্য কোনো থেরাপির দরকার হলে দেবে। সাইড বাই সাইড তাকে রিক্রিয়েশনাল থেরাপিস্ট আছে, এখন সোশ্যাল ওয়ার্কার আছে, রিক্রিয়েশনাল থেরাপিস্ট ওগুলো দিচ্ছি আমরা। রিক্রিয়েশনাল থেরাপিস্টের কাজটা কি? রিক্রিয়েশনাল থেরাপিস্ট আমরা নর্মাল আমরা যেগুলো আমরা রিক্রিয়েশনাল তার ব্যবস্থা করা, আমি দেখেছি এনএমএইচে বা ওই আমাদের আমি নিমহ্যান্সে একটা কোর্স করেছিলাম ইন্ডিয়ায়, ওদের কিন্তু একদম রিক্রিয়েশনাল থেরাপিস্ট আলাদা আছে, একদম পেশেন্টগুলো নিয়ে মাঠে চলে যাচ্ছে, মাঠে গিয়ে ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, টেবিল টেনিস খোলা জায়গায় খেলতেছে। হ্যাঁ, এবং ওই গ্রুপ হয়তো দাঁড়িয়ে বান্ধা এই টাইপের কিছু খেলা দৌড়াদৌড়ি করে দিতেছে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেছে, মানে তাকে বোঝাতে যে সে একদম নর্মালি সে চলে আসছে। এই কাজটা কিন্তু করাতে হবে। তারপরে অকুপেশনাল থেরাপিস্ট থাকতে হবে। যেমন আমি ওখানে দেখেছি যে ওই যারা আছে তার অনেকের কিন্তু অনেক ক্রিয়েটিভিটি আছে। আমরা যদি বললাম না সেটা তো মানুষ, তার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি থাকতে পারে, অনেক জিনিয়াস আছে আমাদের। আমরা উদাহরণ দিলে ভুরি দেওয়া যাবে যে এরা অনেক সাধারণের চেয়ে অনেক ভালো বেটার করছে পরবর্তীতে। তো ওই দেখা যায় ওখানে তাকে অকুপেশনাল থেরাপিস্ট থাকে, ওই ওখানে ক্রাফট শিখাচ্ছে, কেউ পেন্টিংয়ে ভালো, সে পেন্টিং করতেছে। হ্যাঁ, কেউ গানে ভালো, গান বাজনা করতেছে। হ্যাঁ, কেউ স্কাল্পচারে ভালো, মূর্তি বানাতে ভালো পারতেছে, কেউ মোমবাতি বানাচ্ছে। তবে বেকারিতে তারা দেখলাম বিভিন্ন ওই আইটেমগুলি আবার ওই ক্যান্টিনে বিক্রি করে, বেকারির আইটেম, কেক, বিস্কুট, পাউরুটি সব এরাই বানায়। আরেকটা জিনিস আমি একটা বলে রাখি এখান থেকে প্রসঙ্গত, আমি বলি যে এটা আমার বলা উচিত, আমি চিকিৎসা পাঠের এটা পরে আসতেছে, আচ্ছা ঠিক আছে এটা বলে নেই, পরে বলি। এটা গেল আমার সাইকোলজিক্যাল পার্টটা। আর সোশ্যাল সাপোর্ট যেটা বলি এটা খুব ইম্পর্টেন্ট। বায়ো সাইকো সোশ্যাল পার্টটা কিন্তু আমি যখন সে সমাজে ফিরে আসবে তখন কিন্তু তার পরিবারে, সমাজে মানে সে পরিবারে ফিরত আসলো, পরিবারের লোকের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। তাকে ক্রিমিনাল হিসেবে করা যাবে না, জাজ করা যাবে না, তার সব কিছুকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আমি যদি একটা ডায়াবেটিসের রোগীকে অ্যাডপ্ট করতে পারি সমাজে, ক্যান্সারের রোগীর জন্য এত দরদ, ওর জন্য পারবো না কেন? ইটস এ ক্রনিক ব্রেন ডিসঅর্ডার, ওর জন্য পারবো না কেন? সে আমারই সন্তান, আমারই ভাই, আমারই বোন, আমারই মা, আমারই বাবা হইতে পারে। হ্যাঁ, এখন আমরা বয়স্ক লোকও পাই। হ্যাঁ, তো আমি এই জন্য বলতেছি সে তো আমারই অংশ,
আমি অন্যগুলি সহ্য করতে পারলে মানসিক রোগ কেন সহ্য করতে পারবো না? আমি তাকে অবলিকন কমেন্ট করতেছি, ক্রিটিক্যাল কমেন্টস করতেছি, তার সাথে বাজে বাজে ব্যবহার করতেছি, এই তো পাগল, এগুলো বলে। পাগল একটা সামাজিক অপরাধ এগুলো বলা, সে মানসিক রোগ, পাগল বলা যাবে না তাকে। এটা যে কেউ হতে পারে। আমি আজকে নর্মাল, পরের দিন অ্যাবনর্মাল হতে পারি, আল্লাহ না করুক, হতে পারে। তো আমি তাকে পাগল বলবো না, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবো না, তাকে ছোট করবো না, তাই না সে পারবে না, দায়িত্ব দিতে চাই না, না না ওই করবে, ও বোধহয় চুরি করবে, টাকা বেশি দেবো না, ওকে বাজারে পাঠানো যাবে না, এই সন্দেহ করা, তাকে আন্ডারমাইন করা, ছোট করা, হ্যাঁ, এগুলো করা যাবে না। সমাজেরও একটা বিশাল ভূমিকা আছে এখানটাতে। একটা বড় সমস্যা আছে, সে যে ট্রিটমেন্ট করেছে বা করতে এসেছে সেই জায়গাটাও বাড়িতে ভীষণ লুকানো হয়। তো পাশের বাড়ির মানুষটা কি করে জানবে যে এই মানুষটা আসলে আমি দেখছি এটা লুকানো হয়, চিকিৎসা করা হয়েছে? এটা ঠিক না, এটা চিকিৎসা করা উচিত এবং এই অ্যাওয়ারনেসটাও দরকার আছে যে চিকিৎসা গেছে, সে ভালো হয়ে ফেরত আসতেছে এবং আসবে সে ফেরত। অনেক আছে গোপন, এই যে পরীক্ষা দিচ্ছে আমি বললাম না, সে কিন্তু একদম সবাই মনে করতেছে সে একদম বদ্ধ উন্মাস না, সে তো এ লেভেল দিচ্ছে, ভালো ছাত্র একটা, সব দিকে সে ভালো, তাকে কিন্তু ক্রিমিনাল হিসেবে হয়তো ই করতে স্টিগমাটাইজড করছে। স্টিগমাটাইজড করা যাবে না। কুসংস্কার ছিল, এখন আর কুসংস্কারের যুগ নাই, মিডিয়ার যুগ। আপনি সার্চ দেন, পড়েন, গ্রামের মানুষ তারাও জানে, এখন গুগলে সার্চ দিয়ে চলে আসে, খুব ভালো লাগে। আমি দেখছি তারা এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি বলে তারা পড়াশোনা করে আবার জিজ্ঞেস করে যে সেই চর অঞ্চলের মানুষ, তারা এখন হোয়াটসঅ্যাপে রোগী দেখায় ফেলায়, তারা আসে না। মানে আমি দেখলাম মানুষ কত প্রযুক্তিতে এখন ইউজ করতেছে, মানুষ এখন অনেক অ্যাওয়ার, অনেক অ্যাওয়ার। একজন অ্যাডিকশন প্রফেশনালের কাছ থেকে পাওয়া আর কি এই কথাটা, উনি যে একটা কথা বলতেন, আমার মনে হচ্ছে যে এটা প্রমাণ পেয়েছি আমি, যে যারা ড্রাগ অ্যাডিকশনে থাকে তাদের হয় তাদেরকে মানসিকভাবে রিটার্ডেড হতে হবে, আর না হয় তারা অত্যন্ত মেধাবী হবে। কারণ এই যে লুকিয়ে কাজটা করা, এইটা করবার জন্য মেধার দরকার। এই মানে এই বিষয়টা পুরোটা চর্চা করা, যেটা কমপ্লিটলি তাকে লুকিয়ে করতে হচ্ছে, অন্যদেরকে না জানিয়ে হাইড করে নিজের মতো করে জিনিসগুলো, তো অত্যন্ত মেধাবী তাদের হতে হয় এই কাজটা কন্টিনিউ করার জন্য। তো তার মানে এই মানুষগুলো সত্যিকার অর্থে মেধাবী থাকে, হ্যাঁ, কাজে লাগানো গেলে এরা কিন্তু অনেক কিছু দিতে পারবে, একটা পজিটিভ দিকে কাজে লাগানো, অবশ্যই কাজে লাগানো আসবে, যে সেই জায়গাটা ইম্পর্টেন্ট। এবং আপনার সোশ্যাল যে পার্টটা, সেটাই সম্ভবত এইটা। এবং এই যে কমিউনিটি হেলথ ওয়ার্কার থাকবে, তারা সাপোর্ট দেবে। রিলিজিয়াস টিচারের একটা ভূমিকা আছে, ইমাম সাহেবের মসজিদের অথবা উপাসনালয়ে যে চার্চে, তার একটা ভূমিকা আছে। সে তাকে নিয়মিত কাউন্সিলিং করতে পারে, তাকে মসজিদে বা তার উপাসনালয়ে নিতে পারবে রেগুলার, এসে খোঁজ খবর নিল, তো তখন দেখবে যে না, মানুষ না, এই তো ভালোর দিকে যাচ্ছে। সে যখন তার সাথে ঘোরাঘুরি করবে, ভালো মানুষ, তার যে সোবার ফ্রেন্ড বলে আমরা, সোবার যে ভদ্র, তার কিছু ভদ্র ফ্রেন্ড থাকতে হবে, কিছু ভদ্র, তাদের সাথে চলাফেরা, তাদেরও তাদের বিশ্বাস না, তারা ভদ্র, তাদের সাথে যখন মেলামেশা করবে, তারা যখন তাকে নর্মাল ভাবে নিবে, তখন কিন্তু এই ছেলেটা বেঁচে গেল অনেক দিক থেকে, ঠিক আছে। আর আরেকটা যে প্রসঙ্গ তো বলে রাখি, যেমন এটা কিন্তু অনেকের ধারণা নাই, এই যে আমাদের জেলে যারা আছে, একটা স্টাডিতে আছে, আমি মালয়েশিয়া ডিগ্রি ওখানে যখন আমি একটা কোর্স করছি, ওখানে বললো, এবং এটা আসলে এটা কিন্তু অনেকে আমরা চিন্তা করি না, ইগনোর করি জিনিসটা। আপনি যদি আজকে এই মাদকাসক্তির প্রপার এই জিনিসটা, চ্যালেঞ্জটা যদি মোকাবেলা করেন, এই মাদকাসক্তির প্রপার চ্যালেঞ্জটা যদি আপনি প্রতিহত করতে পারেন বা প্রপার চিকিৎসা করতে পারেন, আপনার জেলের কিন্তু 30% জেলের ওই যে কমে যাবে লোড। কারণ এরাই ক্রিমিনাল বিহেভিয়ার করে, এই মাদক খেয়ে অনেকে খুন করতেছে, অনেকে হাইজেক করতেছে, অন্য করতেছে, খারাপ কাজ করতেছে। ইনিশিয়াল স্টেজে যদি ইন্টারভেন করতে পারি, ইনিশিয়াল পদক্ষেপ নিতে পারি, তার খুবই ভালো। সে আর্লি স্টেজে সে ফিরে আসলো, নিয়ে আসলো। ক্রনিক স্টেজে গেলেও ওটাকেও ফিরে আনা যায়, হয়তো একটু বেশি দিন থাকবে, বেশি দিন লাগবে তার, কিন্তু চলে আসবে। তাতে সামাজিক দায়িত্বগুলো যে আমরা ঠিক মতো পালন করি, ইনশাআল্লাহ সে কিন্তু আবার মেইন স্ট্রিমে চলে আসবে। অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে ওই জায়গাটাই আমাদের আজকে বলবার জায়গা, যে সেটা যে কোনো সময়ই হোক চিকিৎসা সম্ভব, এবং মাদকাসক্ত কাউকেই যদি দেখা যায় পরিবারে বা সমাজে, তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসার জন্য হয় নিজে উদ্যোগ নেওয়া কিংবা সমাজের দায়িত্ব, সেটা সামাজিকভাবেও যেন সেই উদ্যোগ নেওয়া হয়। অনেক ধন্যবাদ আজকে এত চমৎকার আলোচনার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি। আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।